টাকা আসলেই মনে করো যে এই যে এরকম একটা প্রফেশনাল কিনবো সালাদ টালাদ। হ্যাঁ, আমি তো সবকিছু বলি। যে এটা বিশাল মার্কেট এখানে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাজ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন দিন, খুবই সুন্দর একটা দিন। তো অনেক দিন ধরে তো কোনো ডেইলি কিছু কি করতেছি এগুলো দেওয়া হয় না, তো ভালো আজকে একটা ছোটোখাটো একটা ভিডিও দেই, আশা করি ভালো লাগবে। আজকে আমরা একটা প্ল্যান করছি, একটা বড় একটা মার্কেট আছে সেটা ঘুরতে যাব। মার্কেট বলতে আর কি একটা শপিং মল, একটা না, মানে এটা একটা আউটলেট আর কি, যেমন আমাদের বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিউচার পার্কের মতো এরকম বিশাল বড়, অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম টোরুম সেখানে আছে। আমরা বছর এক দুইবার সবসময় যাওয়া পড়ে। তো সঙ্গেই থাকুন, আপনার সাথে শেয়ার করব যে কীরকম এক্সপিরিয়েন্স থাকলো সে জায়গা। আর ফ্লোরেন্সও ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা ফ্লোরেন্স যে সিটিটা সেটাও ঘুরতে যাব। ওইখানে তো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে। সো আশা করি এনজয় হবে, তো সঙ্গেই থাকুন। যে দেখতেই পারতেছেন কত ঝকঝকে একটা সুন্দর দিন, একদম পরিষ্কার আকাশ, পারফেক্ট টেম্পারেচার, বেশি গরমও না ঠান্ডাও না। আমার গাছগুলি অবস্থা খুবই খারাপ, কারণ এগুলি সিজনেবল, এগুলো একটু রৌদ্র গরম বেশি পাইলে এরকম শেষ হয়ে যায়, আবার নতুন করে গাছ হবে আর কি। কিন্তু এটার অবস্থা ভালোই আছে। তো এই তো আজকের দিন, টেম্পারেচার মনে হয় 10-9 হবে, বাতাসও ভালোই আছে। সো এরকম দিন ঘোরার জন্য খুবই পারফেক্ট। আর আজকে আমাদের হলিডে উইকেন্ড, সো এইসব দিনে তো নষ্ট করা যায় না। সো ফ্রেন্ডরা মিলে, সবাই মিলে যখন ঘুরবো তখন একটা ভালো এনজয়ের একটা দিন হবে আর কি, এনজয় করার মতো একটা দিন হবে। এই তো রওনা দিয়ে দিছি, ফ্রেন্ড ওয়েট করতেছে গাড়িতে, আজকে ওর গাড়িতে দিয়ে যাবো, দেখি কি অবস্থা। এই আমরা এখন একটু ওয়েট করতেছি, আরও ফ্রেন্ড আসবে, ওদের নেওয়ার জন্য ওয়েট করতেছি। ড্রাইভিং সিটে না থেকে প্যাসেঞ্জার সিটে থাকার মজাই অন্যরকম, ভালোই লাগে, আরাম করে বসে রিল্যাক্স করে চিল করে যাব। আসলে ড্রাইভিংটা মাঝে মধ্যে আমি এনজয় করি না, আমার কাছে পাশে বসে আশেপাশের দৃশ্য উপভোগ করাটাই বেশি আনন্দদায়ক মনে হয়। তারপরে মাঝে মধ্যে তো করতে হয়, কিছু করার নাই, ফ্যামিলি থাকলে তো অবশ্যই করতেই হয়। তো এখন আরও একজন ফ্রেন্ড আসবে, আরও একজন আসার কথা, তাও শিওর না, দেখি এখন আমরা যে যাব আর ওইখানে কি কি ঘোরা যায় আপনার সাথে শেয়ার করব। আসলে আমরা একটা কথা আসলে একটু বলতে চাই, অনেকেই অনেক সময় আগেও, বা আমরা আসলে যেভাবে সোশ্যাল মিডিয়া বা যেসব জায়গাতে আমরা এই যে আমি ভিডিও করি বা আমরা যে ছবি টবি দিয়ে, হয়তো অনেকে ভাবে যে আমরা মনে হয় সারা মাস সারা লাইফ অনেক আনন্দ করি, কিন্তু আসলে এরকম না। আমরা যারা প্রবাসে থাকি বা বাইরে থাকি, আমাদের যে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় সারা মাস, ইভেন সারা মানে পুরো উইকই বলা চলে। তো এর ভিতরে যখন আমরা উইকেন্ড পাই, তখন সেই সমস্ত উইকেন্ডটাকে আমরা চেষ্টা করি, সেই যে স্ট্রেস, কাজের যত প্রেশার ছিল সেগুলোকে কি করি, এই যে আমরা যখন ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি করি বা ফ্যামিলি নিয়ে ঘুরি, তখন আস্তে আস্তে ব্যাপারটা একটা লেভেলে চলে আসে, একটু রিল্যাক্স লাগে, যে স্ট্রেস কাজের চাপ কমে আসে। তো আমরা অতটুকটাই হয়তো দেখাই বা অতটুকটাই হয়তো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি, কিন্তু এর পিছনে যে কত হার্ডওয়ার্ক, কত পরিশ্রম একটা প্রবাসী বা একটা অ্যাব্রোডে থাকা মানুষের করতে হয়, সেটা আসলে বিহাইন্ড দ্য সিনে অনেকেই জানে না। আর এটা আসলে ওভাবে প্রকাশ করা হয় না দেখা হয়তো অনেকের ধারণা যে মানে বাইরের জীবন মানে খুবই আনন্দের, খুবই না। বাংলাদেশের জীবনও অনেক আনন্দের আছে। বাংলাদেশের জীবনের মানুষ, আমি মনে করি বাংলাদেশে যারা, তারা অ্যাকচুয়ালি এই প্রবাসের মানুষদের থেকে অনেক এনজয়েবল লাইফ কাটায়। তো ধারণাটা আসলে উল্টা। অনেকে যদি মনে করে থাকেন
যে বা যারা আসতেছেন বা ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা আছে, যে বিদেশ মানেই অনেক আনন্দ ফুর্তি, অনেক টাকা পয়সা, আসলে এরকম কিছুই না। হ্যাঁ, টাকা যেরকম আছে এবং খরচও আছে, সেটাও হিসাব করতে হবে। বাংলাদেশের মানুষ যদি 20,000 টাকা কামায় যদি হাসি খুশি থাকতে পারে, এখানে একটা মানুষ 1.5 লাখ টাকা কামায়ও হাসি খুশি থাকতে পারে না, কারণ তার 1.5 লাখ টাকা হিসাব করেই ইউরোতে খরচ করতে হয়। তো এই ধারণাটা আসলেই মানুষ মানে হিসাব করে মিলাতে পারে না। মানুষ ভাবে যে টাকাতেই মনে হয় ওইখানে সব কিছু, না, এখানে তো ইউরোতে খরচ হয়। তো একটা মানুষ যদি ইউরোতে বেতন পায়, তো তার বাসা ভাড়া থেকে শুরু করে তার যে যত খরচ আছে সেটা ইউরোতেই হয়। সো ঘুরে ফিরে দেখা যায় কি হিসাবটা কাছাকাছি চলে আসে। সো যারাই আসতেছেন মাইন্ডে সেট করে রাখেন যে এখানে আসলে কিন্তু খুবই হার্ড লাইফ, খুবই খুবই পরিশ্রম করতে হবে। প্রথম 2 থেকে 3 বছর একদম নাক কান ডুবায় পরিশ্রম করতে হবে, কোনো বিকল্প নাই, কোনো অপশন নাই, কোনো আরামায়েশ নাই। তারপর আস্তে 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 করে যখন একটা সিচুয়েশন আসবে, একটা সেটেলমেন্ট লাইফে আসবে, তখন গিয়ে হয়তো বা একটু রিল্যাক্স করতে পারবেন, একটু আনন্দ করতে পারবেন, বন্ধু বান্ধবের গ্রুপ হবে। কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, তারপরেই আপনারা মনে করেন যে আস্তে আস্তে করে একটা বিদেশি জীবনে সেটেল হতে পারবেন আর কি। সো যারা আসতে চাচ্ছেন মনে করেন না যে আসার পরই এরকম আনন্দদায়ক লাইফ বা একদম মানে যেমনটা আমাদের সোশ্যাল মিডিয়া বা সিনেমাতে যেভাবে সবাই দেখায়, আসলে তেমন না লাইফটা। এখানে মানুষ শুধু ওই আনন্দটুকু মুহূর্তটাই শেয়ার করে, যে কষ্টের মুহূর্তটা সারা সপ্তাহ যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে যে হাড় ভাঙা পরিশ্রম, কেউ তো 2টাও জব করে, আমরাও করছি, আমরাও 2টা 3টা জবও করছি, মানে সারাটা সময় কাজে লাগাইছি। সো ওই সময়গুলি তার আমরা প্রকাশ করতাম না। সো এই কারণেই যে সোশ্যাল মিডিয়ার উপর দেখেই যদি চিন্তা ভাবনা করেন যে না আমি এই ক্যারিয়ার নিব, তাহলে আগে একটু ভাইবা নেবেন যে যদি বাংলাদেশে ভালো অবস্থা থাকেন অবশ্যই চেষ্টা করবেন ওই অবস্থাটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার। বিদেশ মানেই সব সুখ না, বিদেশের ভিতরে অনেক কষ্ট আছে, সেই জিনিসটা হয়তো সবাই বুঝে না। সবাই শুধু এই সামান্যটুকু আনন্দের মুহূর্তটুকুই তার জীবনে পুরো অংশ মনে করে। তো এটাই বলার ছিল। তো আমাদের জার্নি আমরা শুরু করব, এই ওয়েট করতেছি এখনও আসুক, আসলে তারপর আমরা আল্লাহর নামে রওনা দিব। যাই ওখানে হালকা পাতলা কি কি মার্কেট আছে একটু ঘুরে দেখব, এই গল্পটা প্রকল্প সবাই এই আর কি ঘোরাঘুরি করা, আড্ডাবাজি করা আর কি। আমাদের আড্ডাবাজিটা এরকমই, আমরা বাংলাদেশের মতো ওইভাবে এক জায়গায় স্থির বা একটা সুন্দর জায়গাতে আড্ডা দিতে পারি না। আমরা হয়তো কোথাও যাই, সবাই মিলে একটা জায়গা এক্সপ্লোর করি, কোথাও গিয়ে বন্ধুরা মিলে বা ফ্যামিলিরা থাকে সবাই, এই সবাই একটু কথাবার্তা বললে সারা সপ্তাহটার একটা সময় যে কষ্টে যায় সেটা আমরা ভুলে আনন্দ ফুর্তি করি আর কি। এই তো আরেকটা কথা, আসলে এটা আমার ব্যক্তিগত, যার যার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। এই যে দেশে যেটা শুরু হয়েছে আসলে এই ডক্টর ইউনূস ওনাকে নিয়ে, আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক। যদি আমি মনে প্রাণে চাই উনি একটু লং টাইম থাকুক, কারণ ওনার দরকার আছে বাংলাদেশে, আমি মনে করি ওনার দরকার আছে, কারণ উনি যথেষ্ট একটা জ্ঞানী মানুষ। ওনার সারা বিশ্বে ওনার যে নাম, আমরা আসলে বাংলাদেশের মানুষ এখনও কেন জানি এটা বুঝে উঠতে পারতেছি না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যদি, তাইলে হয়তো বুঝতাম যে আসলে উনি কি সম্মান অর্জন করা একটা মানুষ, যাকে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটিতে তাকে লেকচারার হিসাবে বা তাকে ভিআইপি গেস্ট হিসেবে ইনভিটেশন করে নিয়ে যাওয়া হয়, যাতে করে ওই ইউনিভার্সিটির ওই দেশের সেই আপার লেভেলের স্টুডেন্টরা ইন্সপায়ার হতে পারে। সেই মানুষটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা, এত বড় একটা পদে আছে, অথচ আমরা দেশের মানুষরা মানে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। কত রকম সমস্যা হচ্ছে, কত কিছু হচ্ছে। আরে আমার মতে একটা সুযোগ ওনাকে দিয়ে দেখেন। সব জায়গাতেই তো অনেকভাবে আমরা অনেক সময় দিলাম, অনেককেই সুযোগ করে দেওয়া হয়েছে, অনেকের অবস্থা সবই তো বোঝা হইলো। তো অ্যাটলিস্ট একটা 5 বছরের সুযোগ ওনাকে দেওয়া উচিত। আমার মনে প্রাণে বিশ্বাস ওনার মতো একটা ট্যালেন্টেড মানুষ যদি থাকে বাংলাদেশের, অবশ্যই অবশ্যই ভালো কিছু সামনে
আসার সম্ভাবনা আছে, কিন্তু কেন জানি মানুষ বুঝতেছে না। তবে হয়তো বুঝবে যদি উনি চলে যায়, যখন আবার হয়তো অবস্থা খুবই খারাপ হবে না, তখন মানুষ আফসোস করবে। আফসোসটা এত ভয়ঙ্কর হবে যে মানুষ আর ফিরে আনতে পারবে না। মাঝে মধ্যে মনে হয় যে উপরওয়ালা একটা সেকেন্ড সুযোগ দিছে বাংলাদেশকে, যে নতুন করে বিল্ড আপ করার জন্য। ওনার আন্ডারে অনেক নতুন নতুন ট্যালেন্টেড মানুষজন আগ্রহ করে আসতেছে বাংলাদেশে বিভিন্ন দক্ষতা দেখানোর জন্য। সো উনি যদি চলে যায়, আর কেউ আসতে পারবে না। নতুন ট্যালেন্ট আর কেউ আসবে না। ওই পুরনো বুড়া, মানে কি বলবো আর, যে মানে মাথা সব শেষ হয়ে গেছে, এই সব বুড়া লেভেলের মন্ত্রী মিনিস্টার, এগুলো দিয়ে আর হবে না বাংলাদেশে। আসলে এখন এই সব বুড়া খাইস্টা টাইপের মন্ত্রী মিনিস্টার এগুলি বাদ দিয়ে এখন ডেভেলপ হওয়া উচিত। ইয়াংদেরকে সুযোগ করে দেওয়া উচিত। নতুন প্রজন্ম যারা, বা মোটামুটি একটা মিড এজ যাদের আছে 35-40, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য। অনেক ট্যালেন্ট আছে বাংলাদেশের ভিতরে, আশেপাশে আনাচে কানাচে, সুযোগের জন্য কিছু করতে পারতেছে না। কিন্তু ডক্টর ইউনূস যদি থাকতো, তাহলে নতুনদের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। আমি দোয়া করবো মনে প্রাণে যে উনি পদত্যাগ না করুক, উনি একটু ফাইট করুক। জনগণ ওনার সাথে আছে, আমার বিশ্বাস। এটা আমার পার্সোনাল পছন্দ, পার্সোনাল কথা। অনেক চিন্তা ভাবনার পরে আমার মনে হয়েছে যে ওনার মতো একজন ব্যক্তি বাংলাদেশের একটা বড় স্থানে থাকা উচিত, যাতে করে বাংলাদেশেরই উন্নতি হোক। আমরা সবাই চাই বাংলাদেশের একটা ভালো উন্নতি, একটা ভালো ডেভেলপ কান্ট্রিতে খুব দ্রুত হারে বাড়ুক। সেটার জন্য এরকম একজন ট্যালেন্টেড মানুষ অনেক প্রয়োজন। সো আপনারা, আমার মনে হয় যে তাকে সাপোর্ট করা উচিত। এই যে আমরা আসছি এখানে, এটা একটা বিশাল মার্কেট। এখানে ঘরোয়া যত জিনিসপত্র, ফার্নিচার থেকে শুরু করে সব পাওয়া যায়। A to Z সব। ভালো একটা রাইড দিয়ে আসলাম সবাই, অনেক গল্প টল্প করতে করতে আসলাম। এখন দেখি যাই মার্কেটে, ফার্নিচার ঘরের কিছু দেখাই আপনাদের, কি কি পাওয়া যায় এখানে, কিভাবে পাওয়া যায়। রেডিমেডভাবে সব রেডি করা থাকে আর কি। আগের মতো ওইভাবে সহজ না, ইউটিউবে অ্যালগোরিদম কঠিন হয়ে গেছে। না না, আমি তো ফোনে বলছি। আমি প্রথম ভাবছি আমরা জিলিতে যাবো আগে। সব বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস সব ওইগুলো। আমরা আসলাম একটু রেস্টুরেন্টে, একটু কাফে টাফে খাই, একটু কফি টফি খাওয়া দরকার। জার্নি করে আসছি, তারপর মার্কেট আমরা ঘুরে দেখবো। অনেক বিশাল মার্কেট এটা। Applica al momento dal pagamento. Buoni sconti. এটার প্রাইস কই? ওটার প্রাইস কি infatti? কি ওটার প্রাইস কি? বুঝছি 9 টাকা 50 সেন্ট। লিলা 35 ইউরো নাকি? এটা 19 টাকা। এটার ট্রাক বেশি মনে হয়। মানে এটা শুধু লাইনগুলি, বুঝছো? এটা শুধু লাইন। না 35 টাকা। 35 টাকা। এগুলো শুধু লাইনগুলি হয়েছে, তাও না? দিয়ে 35 টাকা, ঠিকই আছে, এটা 35 টাকা। এটা তো কম হওয়ার কথা। এটা এখানে সব বাচ্চাদের জিনিসপত্র, সব কালার।
এগুলো সব কাঠের তৈরি, মানে উডেন টয়েস আর কি এগুলি সব। কারণ একটা সময় তো সব কাঠেরই ছিল, এখন তো অনেক টেকনোলজি, প্লাস্টিক, এটা সেটা, তো তারা আর কি উডেন টয়েসগুলিকে এখনও ধরে রাখছে। এগুলো একটা এক একটা করে রুমের সেট আপ, কত সুন্দর। এগুলো প্রত্যেকটা একটা রুম সেট আপ, একটা বেডরুম সেট আপ। এখানে সব সোফা, যে সোফাটা এটার দাম হচ্ছে 1299 ইউরো। এখানে হচ্ছে সব এগুলো টেবিল। হুম, এটার দাম 99 ইউরো। এই যে এটার দাম কম, 30 ইউরো। 30 ইউরো হিসেবে মনে হয় ওই লাগবে তেরাচ্ছা লাগবে একটা বড় তুলে না, ঠিক আছে, চা নিয়ে খাইলাম। মানে এটা হালকা পাতলা তোমার একটা তেরাসা বা একটা বারান্দা, বড় চট্টা বারান্দা থাকে। riceverai un rimborso sotto forma di carta reso. Il tempo per noi è এই যে একটা সেট আপ কিচেনের, মানে ওরা সুন্দর করে এগুলো সেট আপ করে রাখে, জাস্ট আপনি খালি আপনার বাসাতে নিয়ে মেজারমেন্ট মতো খালি সেট করবেন। এটা একটা লিভিং রুমের সেট আপ, ছোট্ট একটা রুমের জন্য। এখানে খাটটার দাম হচ্ছে 319 ইউরো। এটা হচ্ছে ড্রয়িং রুমে টিভি রাখার জন্য সেট আপ আর কি। হুম, কি কোমোদিনো? না, কাঁচা তেরিয়া, শুধু কাঁচা আর কি, যে কমর মতনই কিন্তু একটু উঁচা আর কি। আচ্ছা, এখানে তো সব এটার মানে ডাইনিং টেবিল সেকশন আর কি। এই যে ছোটোর ভিতরে 169 ইউরো, এটা কম দাম মোটামুটি। আবার 4টা চেয়ারও আছে। যেমন হেভি এমন দাম। হ্যাঁ, না লেনিওর জিনিস তো অবশ্যই দাম, কাঠের জিনিসের দাম তো সবসময় বেশি লাগে। যে পিকনিকের জন্য এগুলি ঠিক আছে। এই জিনিসটা একটু সস্তা। এটা নিয়ে কি করলাম, ওই যে পিকনিকে এটা কি সাপ, যেগুলোতে আরো বেশি রাস্তা আছে তা না। হ্যাঁ এটা একটা কিচেন সেট। এটা হচ্ছে ইলেকট্রনিক সেক্টর, সব চিমনি, ফ্রিজ, ইলেকট্রিক চুলা। দাম হচ্ছে 649 ইউরো।
গ্রিল। এই পণ্যগুলো হয়তো নিজস্ব যেমন কাজের জন্য ওরা বিভিন্ন জিনিস সাথে এই আমি তোমার কি বললাম যে এই মার্কাটা এই ব্র্যান্ডটা অনেক ফেমাস একটা ব্র্যান্ড, অনেক বড় মাল্টিন্যাশনাল একটা কোম্পানি আর কি। সব সিঙ্ক জিনিসপত্র, বেসিনের সেট সব। কোলবালিশ 2500। এগুলো হচ্ছে বাচ্চাদের সেট আপ আর কি, বাচ্চাদের সেক্টর, বাচ্চাদের রুম কিভাবে সাজানো হবে সেগুলা। এখানে সব আছে ল্যাম্প সেক্টর। হ্যাঁ এখানে উষিতা মনে হয়, ওখান থেকে ওই যে সামনে গিয়ে বামে গেলে উষিতা। একটা মার্কেট ঘোরা শেষ, এখন আমরা যাব আরেকটা ফেমাস মার্কেটে। এই মার্কেটটা আসলে সব ঘরোয়া জিনিসপত্র আমাদের এখন আপাতত আমার স্পেশালি ঘরোয়া জিনিসপত্র কেনার মতো কোনো ইচ্ছা নাই। তো আমরা শুধু ঘুরে দেখলাম। আমার ফ্রেন্ড ওর কিছু কেনাকাটা ছিল ওদের ফ্ল্যাটের জন্য, আর আমি যখন নিতে আসবো তখন আমার ফ্যামিলি আসলে তখন একসাথে আমরা আইসা নিয়ে যাবো আর কি। আমরা এখন যাই অন্য মার্কেটে, দেখি ওই মার্কেটের কী অবস্থা। ওইটা আবার অবশ্য কাপড় চোপড় থেকে ইলেকট্রনিক জিনিস ওই মার্কেট। ইদানিং যে ফিরেন্সের যে পানি হইলো বৃষ্টির কারণে কিছুদিন আগে আমরা আসলাম এখন আরেক মার্কেটে। এখন এটা অনেক বড় আউটলেট, আমরা এখন এটা ঘুরবো। মানে গাড়ি কতটা ইজি করছে আমাকে লাইফটারে।
তাহলে আগে কত কষ্ট করছিস? আমার পড়ার সময় দিছে 11টা হ্যাঁ, আমারও তো 11টার পরে ফোন দিছে। হুম, Haydi. 99 ইউরো যদি পার মান্থেরই হয় তাহলে তো অনেক কমই। জিজ্ঞাসা করতে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের এই ফ্লোরেন্সের এখানে একটা বিশাল বড় একটা আউটলেট। এখানে এমন কোনো ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড নেই যেটা না আছে আর কি। আমরা বছরে 1-2বার এখানে আসা পড়ে শপিং টপিং করার জন্য। এখানে আমাদের একটা পছন্দের ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে গিয়া প্রাইমার্ক। আমরা যতবারই আসি প্রাইমার্কে বেশি আসা পড়ে, কারণ প্রাইমার্কের জিনিসগুলি খুব ভালো হয় আর কোয়ালিটিফুল জিনিস হয়। আমরা প্রায় টাইমে প্রাইমার্কের জিনিস এখানে আসলে ম্যাক্সিমাম প্রাইমার্ক থেকে আমাদের কেনাকাটা বেশি হয়। তারপরে H&M আছে, আরও কিছু ব্র্যান্ড আছে। সো প্রাইমার্কে কালেকশনগুলি প্রচুর থাকে, সো আমরা ওগুলোই বেশি কিনি আর কি। ওই যে আমরা যাবো প্রাইমার্ক, ওই যে প্রাইমার্ক। এই আমাদের পছন্দের মার্কেট, আমরা এখন এটার মধ্যে যাবো আর দেখি কি কিছু পাওয়া যায়, কি কেনা যায়। আরো না করবো। জিন্স 18 ইউরো করে। 18 euro. 14 ইউরো করে। এখন আমরা যাই একটু বাচ্চাদের সেকশন। সব বাচ্চাদের জিনিসপত্র। আর যদি বড় পিস নেন তাহলে ছোট করে রাখবেন।
এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে, দেখি আমার ছেলের জন্য। এই জুতাটা সুন্দর, এক সে এক ডিজাইনের বাচ্চাদের জুতা। এই জুতাটা পছন্দ হয়েছে, এটা নেওয়া যায়। একটু বড় হয়েছে এই যাচ্ছে কাজ করবো, তাই না? ছোটবেলার স্মৃতি, এই জ্যামিতি বক্সটা আমরা কেনার জন্য কত আকুতি মিনতি করতাম। ক্যালকুলেটর দিয়ে দিচ্ছে। সব কিছুই দিয়ে দিছে, শার্পনার সব কিছুই আছে এখানে। বাংলাদেশে তো এখন পোলাপান এগুলো ইউজও করে না, খুব কম। আমাদের সময় এটা অনেক চলতো। অনেক ভিড়, বের হয়ে গেলাম। আপাতত আমি কিছু নেই কারণ ফ্যামিলি আসুক, ওদেরকে নিয়েই আসতে হবে। কারণ আন্দাজে আমি কি নিব, ওরা আসলে কি পছন্দ করবে, বেটার। অল্প কিছুদিন বাকি আছে, এরপরে ওরা আসলে তারপর আসবো, তারপর মন ভরে কেনাকাটা করবো। আপাতত দেখেই যাই, কারণ এইসব মার্কেটে আসলে ফ্যামিলি নিয়ে না আসলে কোন মতো করে কেনা যায় না। বাচ্চাদের সাইজ, বাচ্চাদের জিনিসের সাইজটা ওদের ট্রায়াল না দিয়ে কেনাটা পরে বোকামি হয়ে যায়, কারণ মাপ থাকে একটা কিন্তু পরে লাগে না। আর আমার ওয়াইফেরও যে জিনিসপত্র এগুলো ও আসলে তারপর আমরা একসাথে কেনাকাটা করবো। তাই আজকে একটু ঘুরিয়ে দেখি আর কি। শুধু এখানে এত মানুষ হয় এখানে, মানে হাঁটা যায় না এরকম মানুষ। এটা মানে এত ফেমাস, প্রচুর মানুষ আসে পুরা আমাদের এই তোস্কানা রিজিয়ন থেকে, ইতালির সমগ্র জায়গা থেকে আসে। হ্যাঁ, বাচ্চাদের প্লে গ্রাউন্ডের মতো আর কি। আমাকে এখন ওই মাথা যেতে হবে। ওই যে পিজা না এই বসে দেখেন নি পিজা না এটা ফিনিশ করতে মনে হচ্ছে পিজা না এটা ফুল কম্পানি দাদা ফুল কম্পানি দাদা ফিনিশ আফজানের এবার এখানে আনলে যে খুশি হইব, তাহলে তো বুঝতে শিখছে। বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা, বাচ্চারা আসলে অনেক এনজয় করার মতো এত সুন্দর করে সেট আপ করছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করি একটু হালকা পাতলা। প্রচণ্ড খিদা লাগছে ঘুরতে ঘুরতে, দেখি কি পাওয়া যায়। আমি তো বইলে নিচ্ছি, তো তোমরা চাও নাই সালাদ টালাদ? হ্যাঁ, আমি তো সব কিছু বলে দেওয়া নিলাম, সালসা পিকান্তে মেকান্তে সব বলে নেওয়া নিচ্ছি। ওবিএস তো লোকাল, ওবিএস তো চিন্তা করেন, ওঠার জন্য দুইটা, নামার জন্য একটা। তাও তো একটু ইলেকট্রনিক মার্কেটেও ঘুরে দেখি কি অবস্থা। এটা থেকে বেশি ভালো লাগতেছে না টয়রনটা। এটা মানে মাথায় চোখ কইরা হাতে আমার পছন্দের একটা রাইড, এটা আমার আছে অলরেডি, কিন্তু মানে এই জিনিসটা যে কত মজা চালায়া, যে চালায় সেই বলতে পারবে এই জিনিসটা আসলে কত মজা চালানোটা।
এ হচ্ছে আমার পছন্দের সেকশন আর কি। কেন জানি টয়েস দেখলে আমি নিজের আটকে রাখতে পারি না। ওয়াও, খুব শখ এটা একটা কিনবো ইনশাল্লাহ। আসতেছি, দেখে নি, আমারও এখানে অনেক কিছু কেনার আছে, এগুলি সব দেখা যায়, অনেক দাম। দাঁড়ান ইয়ারা আসার হ্যাঁ, ইউটিউবে টাকা আসুক, আসা শুরু করে কিন্তু কিনে দাম খুচরা রাখতাম না। আসলেই মনে করো যে এই যে এরকম একটা প্রফেশনাল নিয়ে ফেলাবে, নিলে তো এখনো নেওয়া যায়, কিন্তু এগুলো তো চালাতে পারবো না। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার দিকে চলে যাব। আসছিলাম ইলেকট্রনিক জিনিসও একটু দেখলাম, আইডিয়া নিয়ে গেলাম, আসতে হবে ফ্যামিলি নিয়ে, তারপর যা যা কেনাকাটা করবো। আজকে শুধু ঘুরে দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। তো জানিস যে রং করলে কোনো ফল্ট পাইলে হওয়ার দেওয়া উচিত। বিমানটা নামতেছে, দাঁড়াম আকাশ ভাই। থাক, দাঁড়ান লাগবে না, আমি অন্য একটা জিনিস নিতেছি। বিমানটা স্পিডের কারণে মনে হচ্ছে কি বিমানটা স্থির হয়ে আছে।